হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে চলছে। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ, অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া যারা মাধ্যমিক পরীক্ষা তাদের ক্ষেত্রেও ভিডিওটা দেখতে পারে তারা, কারণ এই বিষয়টা তোমাদের ক্লাস 10এও রয়েছে। মেন্ডেল সম্পর্কে জিনোটাইপ, ফিনোটাইপ বা গ্যামেট নির্ণয় কীভাবে করা হয়, কিভাবে আমরা বক্স করি, বক্সের ফর্মুলা ঠিকই সেটা তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে বেনিফিট হতে পারে, বা যাদের নিট রয়েছে সামনে তারাও কিন্তু এটা দেখতে পারে খুব সহজ উপায়ে এবং খুব কম সময়ে কিভাবে তোমরা যে বক্স সিস্টেম না করে কোনো একটা গ্যামেটে, কোনো একটা জাইগোটের কীভাবে তুমি গ্যামেট নির্ণয় করতে পারো, বা এর জিনোটাইপ বা ফিনোটাইপ কটি হতে পারে সেটা কিন্তু তোমরা খুব সহজ উপায়ে রিলিজ করতে পারো, বার করতে পারো, ঠিক আছে, ক্যালকুলেট করতে পারো। তো আজকের বিষয়টা মেনলি জিনোটাইপ, ফিনোটাইপ বা গ্যামেট বা পনেট স্কোয়ার কতটা হতে পারে, কটি বক্স তৈরি করব সেটা সম্পর্কে। বাট এটা আমরা কোন চ্যাপ্টারে পড়ি সেটাও তো জানা দরকার। এটা আমাদের তৃতীয় নম্বর বা দ্বিতীয় নম্বর ইউনিট, সেটা হচ্ছে বিভেদ এবং বংশগতি বা বংশগতি বিভেদ বা হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন। বংশগতি এবং বিভেদের ধারণা দেয় প্রথম যে বিজ্ঞানী, সেটা হচ্ছে মেন্ডেল। মেন্ডেলের আগেও জেনেটিক্স সম্পর্কে বলেনি সেটা নয়, মেন্ডেলের আগেও অনেক বিজ্ঞানী রয়েছেন যারা জেনেটিক সম্পর্কে বলেছে, বাট প্রপার ওয়েতে মানুষকে বোঝানো যেটা শুরু করেছিল সেটা হচ্ছিল মেন্ডেল। কিন্তু তোমরা জানো যে মেন্ডেল তার জীবন দশায় খ্যাতি লাভ করতে পারেনি। সে যে 7 বছর ধরে প্রচেষ্টা করেছিল, তার যে এক্সপেরিমেন্ট 7 বছর ধরে পি প্ল্যান্টের ওপর করেছিল, তার সে ফল কিন্তু তার জীবন দশায় পায়নি। তোমরা জানো যে পি প্ল্যান্ট বা পিসাম স্যাটিভাম, যার বৈজ্ঞানিক সম্পন্ন, সে তার গির্জায় সে এক্সপেরিমেন্ট করেছিল 1856 থেকে 1863। এই যে তার টানা 7 বছর হার্ডওয়ার্ক, তা সত্ত্বেও সে কোনো ধরনের খ্যাতি লাভ করতে পারেনি কিছু কারণের জন্য। কি কি কারণ সেই সময় ছিল? কারণ সে এমন একজন বিজ্ঞানী ছিল বা এমন একজন জেনেটিক্স ছিল যে সর্বপ্রথম ইউজ করেছিল অঙ্ক। আমরা জানি যে অঙ্ক কেবলমাত্র ইউজ হয় ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে, কিন্তু সে এমন একজন সায়েন্টিস্ট যে ফার্স্ট টাইম ইউজ করেছিল ম্যাথ ইন বায়োলজি। সে বায়োলজিতে ম্যাথ ইউজ করেছিল, আর এটা সেই সময়ের বিজ্ঞান মহলের মধ্যে একটা আলোড়নের প্রভাব ফেলেছিল যে কিভাবে সম্ভব সে ফার্স্ট ম্যাথ ইউজ করেছিল বায়োলজিতে, এবং সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি সেই সময়ের সায়েন্টিস্টগণ। তাই এটা একটা বলতে পারো। এছাড়া একে তুমি বলতে পারো যে সাফল্যের কারণ ম্যাথ ইউজ করে খুব সহজে সে তার গ্যামেটের জিনোটাইপ ফিনোটাইপ নির্ণয় করতে পেরেছিল, বা আমরা শিখবো যেটা। এছাড়াও সেই সময়ে কিছু বৈজ্ঞানিক ছিল যার প্রভাব সেই সময় অনেক বেশি ছিল, যেমন বলতে পারো ডারউইনের প্রভাব সেই সময় অনেক বেশি ছিল, এবং ডারউইন একটা সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসে, আর অন্যদিকে মেন্ডেল একটা গরিব পরিবার থেকে উঠে আসে, এবং তার যে থিওরি ছিল সেই সময় অতটাও একে প্রাধান্য দেওয়া হয়নি, যার জন্য সে তার জীবন দশায় কিন্তু খ্যাতি লাভ করতে পারেনি। এছাড়াও আর একটা কারণ তুমি বলতে পারো যে মেন্ডেল যে কথাগুলো বলেছিল তার কিছু ব্যতিক্রম কিন্তু আমরা প্রকৃতির মধ্যে খুঁজে পাই, এবং সেই ব্যতিক্রমগুলো কেন হয়েছে তার সঠিক প্রমাণ কিন্তু মেন্ডেল সেই সময় দিতে পারেনি বা ব্যর্থ হয়েছিল। তাই সেই সময় তার পেপারটাকে সেই রকমভাবে লোকে কিন্তু পাবলিশ করেনি বা সেই চোখে দেখেনি বা তার পেপারগুলোকে। পরবর্তীকালে 3 জন বিজ্ঞানী, হুগো ডে ভ্রিস, করেন্স এবং টেইচমার্ক, এই 3 জন বিজ্ঞানীর প্রচেষ্টায় তার সেই পেপারগুলোকে পুনরায় রিডিসকভার করা হয় 1900 শতকে, এবং সেখান থেকে বুঝতে পারা যায় যে প্রথম যে জেনেটিক্স সম্পর্কে সঠিক ওয়েতে জ্ঞান দান করেছিল সেটা ছিল মেন্ডেল। তিনি বলেছিলেন যে এমন কিছু ম্যাটার, এমন কিছু ফ্যাক্টর রয়েছে, এমন কিছু জিনিস রয়েছে যেটা বংশের পর বংশ সঞ্চারিত হয় কোনো কিছু পরিবর্তন ছাড়াই, আর সেটাই আমরা পরবর্তীকালে জোহানসনের মুখে শুনতে পাই, জিন শব্দটির প্রবক্তা বা প্রথম যে শুরু করেছিল সেটা হচ্ছে জোহানসন। তো জোহানসন জিন বলেছিল, বাট জিনের ধারণা দিয়েছিল মেন্ডেল 1856 থেকে 1863। টানা 7 বছর প্রচেষ্টার পর 1865 সালে সে যখন পাবলিশ করেছিল তার পেপার, সে ভেবেছিল যে খুব খ্যাতি লাভ করবে, কিন্তু সেটা তার উল্টো হয়েছিল। অ্যান্ড তারপরে 1874 সালে সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুবরণ করার পর 1900 শতকে যেটা বললাম 3 জন বিজ্ঞানী, হুগো ডে ভ্রিস, টেইচমার্ক এবং
করেন্স, এই তিনজন বিজ্ঞানীর প্রচেষ্টায় তার পেপারটাকে রিডিসকভার করা হয় এবং পরবর্তীকালে বোঝা যায় যে তার সমস্ত কথা, সমস্ত থিওরি কিন্তু সম্পূর্ণ সঠিক ছিল। সে বলেছিল যে কখনো দুটো জিন মিশতে পারে না, কখনো দুটো জিন মিশতে পারে না বা ব্লেন্ডিং করে না। কিন্তু আমরা জানি যে সেই সময় বা মেন্ডেলের আগের কিছু বৈজ্ঞানিকগণ ছিল যারা বলেছিল যে জিন মিক্স হতে পারে। কেন জিন মিক্স হতে পারে? কারণ আমরা প্রকৃতিতে কিছু এক্সাম্পল পাই, যেমন সন্ধ্যা মালতী গাছ। সন্ধ্যা মালতী গাছে যদি আমি সাদা ফুল এবং লাল ফুলকে মিক্সড করি তাহলে একটা ইন্টারমিডিয়েট কালার পাই, সেটা হচ্ছে পিঙ্ক বা গোলাপি। তাহলে যদি মিক্সিং না করে তাহলে আমি কেন ইন্টারমিডিয়েট কালার পেলাম? তা এটা আমরা পরবর্তীকালে জানবো অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে, যেটা মেন্ডেলের বিচ্যুতি বলতে পারো বা মেন্ডেলের বিরুদ্ধে কিছু প্রমাণ বলতে পারো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি যদি শুরু করি যে জিনোটাইপ জিনিসটা কি, ফিনোটাইপ কি বা গ্যামেট জিনিসটা কি। তোমরা নিশ্চয় জানো যে ভ্যারিয়েশনের জন্য গ্যামেট প্রোডাকশন খুবই দরকার, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন ছাড়া কখনো কোনো জীবের কিন্তু ভ্যারিয়েশন লক্ষ্য করা যায় না, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেট প্রয়োজন হয় আর গ্যামেট তৈরি করার জন্য মিওসিস দরকার। আর মিওসিস আমরা জানি মিওসিস 1 এবং মিওসিস 2। আর মিওসিস 1-এর ব্যাকাইটিন দশায় ক্রসিং ওভার হয়। তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 11-এর সেল সাইকেল সেল ডিভিশন চ্যাপ্টারে যে প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায় যে ক্রসিং ওভার হয় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, যার জন্য ভ্যারিয়েশন লক্ষ্য করতে পারি। আর তার জন্য আমাদের বাবার সঙ্গে ছেলের এবং সেই বাবারই দুটো ছেলের মধ্যে কিছু পার্থক্য থাকে, কিছু গুণের পার্থক্য, কিছু চেহারার পরিবর্তন থাকে। সেটারই উত্তর হচ্ছে জিন। তো জিন শব্দের প্রথম যদি বলা হয় ধারণাকে দিয়েছিল বলবা যে মেন্ডেল। আর জিন শব্দটিকে শুরু করেছিল কে প্রথম বলেছিল? সেটা ছিল জোহান সেন। এরপর তোমরা পড়বা অ্যালিল সম্পর্কে, যে অ্যালিল কি, তারপরে লোকাস কি, জিনোটাইপ কি, ফিনোটাইপ কি এবং গ্যামেট কি। ঠিক আছে, এক এক করে সবগুলো ডিসকাস করবো। সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ফার্স্ট আমি শুরু করি যে ভ্যারিয়েশনটা বলতে কি বুঝি আমরা, বা ইনহেরিটেন্স বা হেরিডিটি বলতে কি বুঝি। যদি আমি হেরিডিটি বলি, হেরিডিটি বা বংশগতি, বংশগতিতে কি হয় না আমাদের কিছু বৈশিষ্ট্যের ট্রান্সফার হয়, পিতা থেকে পুত্রের মধ্যে। এই ট্রান্সফারকে আমরা বলি হেরিডিটি বা এই প্রসেসটাকে বলি ইনহেরিটেন্স। তাহলে বলতে পারো যে ইট ডিলস উইথ কি না ট্রান্সফার অফ ট্রেট। এবার যদি আমি বলি যে এই ট্রেট জিনিসটা কি, এর ওয়ার্ডটা কিন্তু আমি আগে কখনো শুনিনি। ট্রেট বলতে কি বুঝি বলবো, এখনই বলবো। ইট ডিলস উইথ ট্রান্সফার অফ ট্রেট। কার ট্রান্সফার? ট্রেট কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য, যেমন বলতে পারো লম্বা, বেটে, এগুলো বৈশিষ্ট্য। ট্রান্সফার অফ ট্রেট বাই দি প্রসেস অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মাধ্যমে এক বংশ থেকে অন্য বংশ, বা অর্থাৎ বলতে পারো যে প্যারেন্ট পিতামাতার কাছ থেকে কোথায় যাবে? প্রোজেনি। এই ট্রান্সফারটাকে আমরা কি বলবো? হেরিডিটি। আর হেরিডিটি হলেও দেখো কিছু ভ্যারিয়েশন আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই না, বা কিছু নিম্ন প্রজাতি যদি অর্গানিজম ধরি তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যারিয়েশন লক্ষ্য করতে পারি না, কারণ তারা গ্যামেট ফর্মেশন করতে পারে না বা এদের মিওসিস হয় না। ঠিক আছে, এদের যে ভ্যারিয়েশন হয়, ভ্যারিয়েশন বা বিভেদ বলতে আমরা কি বুঝবো? বিভেদ বলতে পার্থক্য, বা ভ্যারিয়েশন জিনিসটা কি না, ভ্যারিয়েশন বলতে পারো যে কতটা পার্থক্য পিতার থেকে পুত্রের বা দুটো ছেলের মধ্যে কতটা পার্থক্য, তা এটা বলতে পারো যে ডিগ্রি অফ ডিফারেন্ট, ডিগ্রি বলতে পারো। ঠিক আছে, এনসিইআরটি ডিগ্রি দিয়েছে যে কতটা পার্থক্য বাবা এবং ছেলের মধ্যে বা দুটো ছেলের মধ্যে। ধরো একটা পিতামাতা দুটো ছেলে আছে, তো ছেলেগুলো পিতামাতার কাছ থেকে কতটা ডিফারেন্স এবং দুটো ছেলের মধ্যে এরা কতটা ডিফারেন্স, সেটাই আমরা জানতে পারি ভ্যারিয়েশন থেকে। ঠিক আছে, এই ভ্যারিয়েশনটা হয় কোত্থেকে যদি বলা হয়, এই ভ্যারিয়েশনের মূল কারণ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কেন ভ্যারিয়েশন করে?
কারণ আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সাধারণত গ্যামেট ফর্মেশন করে। কি করে? গ্যামেট ফর্মেশন করে। আর গ্যামেট ফর্মেশন অলওয়েজ যে প্রসেসটা হয় সেটা ছিল মিওসিস, তাই তো? গ্যামেট ফর্মেশন করতে হলে আমাকে কি করতে হয়? মিওসিস করতে হয়, কারণ তাছাড়া তো সম্ভব না। মিওসিস হচ্ছে রাসবিভাজন, তোমরা পড়েছো 2n থেকে n তৈরি হয়, তাহলে গ্যামেট তো আমাদের n হয়, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, তোমরা জানো হিউম্যান রিপ্রোডাকশনে পড়েছো, তো সেখান থেকে তৈরি হয়। এবার আসছে যে জিনোটাইপ জিনিসটা কি আর ফিনোটাইপ কি। জিনোটাইপ কথার অর্থ হচ্ছে জিন, জিনোটাইপ কথার অর্থ হলো জিন, অর্থাৎ আমি লম্বা কি বেঁটে সেটা নির্ভর করবে কার ওপরে? আমার জিনের ওপরে। তাহলে আমার জিনের বিন্যাস যদি জিনের বিন্যাস যে এরকমভাবে আছে, আমার বহির্প্রকাশ সেরকমভাবে এসছে। বোঝাতে পারলাম? জিনের প্রকাশ যেমন আছে, ভেতরে আমার জিনের অ্যারেঞ্জমেন্ট যে রকম আছে, আমার বাইরের প্রকাশ সেই রকম হয়েছে। তাহলে আমাদের শরীরের ভেতরে যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, জিনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যেটা ক্রোমোজোমের একটা লোকাসে অবস্থান করে, সেটাকেই বলতে পারো জিনোটাইপ, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য। আর যেটা আমরা বাহ্যিক দেখতে পাই, স্বচক্ষে দেখতে পাই, যে ছেলেটা লম্বা, ছেলেটা কালো, ছেলেটা বুদ্ধিমান, এই যে এতগুলো বৈশিষ্ট্য আমি বলছি, তো এই বৈশিষ্ট্য প্রকাশ নিশ্চয় পেয়েছে তার দেহের বাইরে। যে ছেলেটা ফর্সা, তো ছেলেটা ফর্সা কারণ কিছু জিন কাজ করেছে, যে কিছু জিন রয়েছে তার দেহের মধ্যে, সেই জিনগুলো যখন কাজ করছে তখন বাইরে আমি একটা স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি। কেমন? না ছেলেটা ফর্সা, ছেলেটা কেমন? লম্বা, ছেলেটা কেমন? খুব বুদ্ধিমান। এই যে এত কিছু বৈশিষ্ট্যগুলো এলো কোথা থেকে? না প্রোটিন তৈরির মাধ্যমে। প্রোটিন তৈরি করলো কিনা? জিন, কারণ জিন কথা বলে অলওয়েজ প্রোটিন তৈরির মাধ্যমে, এটাও মনে রাখো, ঠিক আছে? জিন অলওয়েজ কথা বলে প্রোটিন তৈরির মাধ্যমে, ও তো এরকম কথা বলতে পারে না, অলওয়েজ সে কথা বলে প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে আমাদের জিনোটাইপ কি? না জিনোটাইপ হচ্ছে আমাদের ভেতরের অংশ, ইন্টারনাল পার্ট, যেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান রয়েছে। আর ফিনোটাইপ কি? যেটা মরফোলজিক্যাল পার্ট, যেটা বাহ্যিক আমরা দেখতে পাই। জিনোটাইপ, ফিনোটাইপ। আর গ্যামেট কি? তোমরা জানো, স্পার্ম এবং ওভাম। আমি আর একটা বলে প্রমাণ করি, দেখো, তোমরা নিশ্চয়ই জানো এইসব জিনিসগুলো। আমি ডাইরেক্ট শুরু করতে পারতাম, বাট আমি ভাবলাম যে প্রথম থেকে শুরু করা যাক একটু, দেন তোমাদেরও সুবিধা হবে। এবং যদি খুব জেনে থাকো তাহলে এইটা স্পিড করে রাখতে পারো, 2 স্পিডে 2 পয়েন্টে দেখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি দেখে নিতে পারো অবশ্য ভিডিওটা। এবার দেখো গ্যামেট কি। তোমরা নিশ্চয়ই জানো যে হাইট হচ্ছে একটা ক্যারেক্টার। হাইট আমি বলো উচ্চতা, এটা কি বৈশিষ্ট্য? না, এটা হচ্ছে একটা চরিত্র। হাইট হচ্ছে চরিত্র, যাকে আমরা বলি ক্যারেক্টার। এটা একটা চরিত্র। আর এই চরিত্রের দুটো রূপ রয়েছে। কি রূপ রয়েছে বলো? একটা এর রূপ হচ্ছে টল, একটা রূপ কেমন? টল। আর একটা কেমন? শর্ট বা ডোয়ার্ফও বলতে পারো, ঠিক আছে? তোমাদের সুবিধার্থের জন্য শর্ট লিখলাম। টল এবং শর্ট, লম্বা এবং বেঁটে। এই ক্ষেত্রে এই যে হাইট দেখতে পাচ্ছ, উচ্চতাটা হচ্ছে ক্যারেক্টার, এবং লম্বা কি বেঁটে সেটাকে বলবো আমি ট্রেট। তাহলে টল এবং শর্টকে আমি কি বলবো? ট্রেট। আর কোনটা ট্রান্সফার হয়? ট্রেট ট্রান্সফার হয়। পিতামাতা যদি লম্বা হয়, বাচ্চাও লম্বা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়, কারণ গ্যামেটের মধ্যেই তো সমস্ত কিছু বৈশিষ্ট্য প্রেজেন্ট থাকে না পিতামাতার। তাহলে পিতামাতা যদি লম্বা হয় তাহলে বাচ্চাটাও লম্বা হবে, ডিপেন্ড করছে এর উপরে, জিনোটাইপের উপরে। এবার জিনোটাইপ কি লিখব? আবার প্রকট প্রচ্ছন্ন বলতে কি বোঝো? প্রকট মানে প্রথম F1 পার্টে, F1 জেনারেশনে যেটা প্রকাশ পায় সেটাকে বলো প্রকট। আর যেটা প্রকাশ পায় না, যেটা প্রচ্ছন্ন অবস্থায় যাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। তাহলে এই ক্ষেত্রে টলটাকে বলবো প্রকট, বা একে বলতে পারি ডমিনেন্ট। কি বলতে পারি? ডমিনেন্ট, টল। আর এটাকে আমি বলতে পারি রিসেসিভ, ঠিক আছে? টল এবং শর্ট বা ডর্ফ, রিসেসিভ। এই ক্ষেত্রে জিনোটাইপ কি হতে পারে? তোমরা নিশ্চয় জানো যে টলের ক্ষেত্রে জিনোটাইপ হয় ক্যাপিটাল টি, আর শর্টের ক্ষেত্রে হয় স্মল টি।
তাহলে এটা ছিল তার জিনোটাইপ, এটা তার জিন। এই জিনটার জন্য তার বহিঃপ্রকাশ কোনটা হয়েছে? টল। হ্যাঁ, এই জিনটা তার দেহের মধ্যে অবস্থান করছে ক্যাপিটাল টি, এই জন্য ও বাইরে কেমন শো করছে? বাইরেও কেমন শো করছে না লম্বা। তাহলে বাইরে আমি যেটা দেখতে পাবো সেটা আমি কি বললাম? ফিনোটাইপ না জিনোটাইপ? ফিনোটাইপ। তাহলে এটা হচ্ছে তার ফিনোটাইপ ক্যারেক্টার। আর যেটা দেখতে পাচ্ছি না কিন্তু যার জন্য হচ্ছে সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ আর জিনোটাইপ বুঝাতে পারলাম আশা করি। যেটা প্রকাশ করবে, যেটা মরফোলজিক্যালি আমি দেখতে পাবো সেটাই হচ্ছে টল, সেটা হচ্ছে ডমিনেন্ট, সেটা হচ্ছে ফিনোটাইপ। আর যেটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে জিনোটাইপ। যেটা জিন আমি দেখতে পাচ্ছি না, যেটা ভেতরের অংশ সেটা হচ্ছে জিনোটাইপ। এইভাবেই সিম্পলভাবে তুমি মনে রাখতে পারো। এবার কোনো কিছু যদি আমাকে বলে দেয় যে আমি কি করে কারোর জিনোটাইপ বা গ্যামেট নির্ণয় করবো, ফার্স্ট আমি গ্যামেট নির্ণয় করা শেখাবো, তারপর জিনোটাইপ, দেন ফিনোটাইপ। ঠিক আছে? আচ্ছা ওটা লিখে নাও। ঠিক আছে, এবার দেখো এটা মিটে দিচ্ছি। এরপর কিভাবে কোনো গ্যামেট আমি নির্ণয় করতে পারি? ঠিক আছে, সিম্পল ওয়েতে কীভাবে গ্যামেট নির্ণয় করতে পারি? যদি দেওয়া থাকে এটা ধরো যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। ঠিক আছে, এটা একটা দিয়ে দিল তোমাকে অ্যারেঞ্জমেন্ট, বললো যে এখান থেকে তোমাকে গ্যামেট নির্ণয় করতে হবে, এখান থেকে কতগুলো গ্যামেট হতে পারে, কতগুলো গ্যামেট হতে পারে। আচ্ছা, এরপর আমাকে এটা একটা দিল, আর একটা দিল তোমাকে এটা ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, এটা একটা দিল। ঠিক আছে, এটা একটা দিল, আর একটা দিল এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি। এই তিনটে ক্ষেত্রে কতগুলো গ্যামেট হতে পারে এবং কি কি গ্যামেট হতে পারে? কতগুলো গ্যামেট হতে পারে এবং কি কি গ্যামেট হতে পারে? ফার্স্ট, কি কি গ্যামেট হতে পারে এবং কটি গ্যামেট হতে পারে? এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবা। ঠিক আছে, এদিকে একদম ভালো করে লক্ষ্য করবা। এখানে ক্যাপিটালে কেমন আছে? দুটোই ক্যাপিটাল, এখানে দুটো ক্যাপিটাল, এখানে একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, এখানে দুটো ক্যাপিটাল আর এখানে একটা ক্যাপিটাল একটা স্মল। যেগুলো একই রয়েছে, যেগুলো একই রয়েছে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি যদি একই ধরনের থাকে, বা আমি এটাও লিখতে পারতাম, ধরো এটা স্মল এ, স্মল বি। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর। যদি এইরকম আমি নিতাম তাহলে এই জোড়াটাকে বা এই জোড়াটাকে, এগুলো তো একই দেখতে, তাই না? এইগুলোকে আমি বলবো হোমোজাইগাস। কি বলবো? হোমোজাইগাস। হোমোজাইগাস মিন্স এরা একই ধরনের। দেখো এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, দুটো কেমন ধরনের? একটাই, একই, এটাও একই, আবার এটাও একই, এটাও একই। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমি কি বলবো? হোমোজাইগাস অ্যারেঞ্জমেন্ট। কি বলবো? হোমোজাইগাস অ্যারেঞ্জমেন্ট। আর যদি একটা ওপরে বিপরীত হয়, যেমন ধরো এটা ক্যাপিটাল এ, এটা স্মল এ, এটা কি একই? বা ক্যাপিটাল বি, স্মল বি, দুটো কি আলাদা আলাদা? এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমি বলবো হেটারোজাইগাস। হেটারোজাইগাস বোঝা গেল? হোমোজাইগাস আর হেটারোজাইগাস সম্পর্কে আপনারা ক্লিয়ার করাতে পারলাম। যদি একই ধরনের থাকে হোমোজাইগাস, যদি ডিফারেন্ট থাকে হেটারোজাইগাস। এবার আসি গ্যামেট নির্ণয়ের ক্ষেত্রে। হোমোজাইগাসের ক্ষেত্রে আমি ইউজ করব কেবলমাত্র একটা তীর চিহ্ন। কটা তীর চিহ্ন? একখানা। আর হেটারোজাইগাসের ক্ষেত্রে আমি ইউজ করব দুখানা তীর চিহ্ন। কি? হোমোজাইগাসের ক্ষেত্রে দেখো আমি এখানে লিখে দিচ্ছি নোট করে। হোমোজাইগাসের ক্ষেত্রে আমি ইউজ করব কেবলমাত্র একটা তীর চিহ্ন। আর হেটারোজাইগাসের ক্ষেত্রে
হেটারোজাইগাসের ক্ষেত্রে আমি ইউজ করব দুইখানা তীর চিহ্ন, দুইখানা তীর চিহ্ন, ঠিক আছে। এটা হোমোজাইগাস হেটারোজাইগাস। এবার ভালো করে লক্ষ্য করবা, প্রথম অ্যারেঞ্জমেন্টটা কি আছে, হোমো না হেটারো? না স্যার এটাও এ এটাও এ, দুটোই তো একই দেখতে, তাহলে নিশ্চয়ই কি হবে, হোমোজাইগাস। তাহলে আমি কি তীর চিহ্ন ইউজ করব, একটা, তাহলে একটা তীর চিহ্ন ইউজ করো। তীর চিহ্ন ইউজ করার পর আমি কি লিখবো না, প্রথম যে কোনো একটা লিখতে পারো, দুটো এর মধ্যে যে কোনো একটাই লিখো তুমি। এরপর আবার কি আছে, হোমো না হেটারো? দুটোই একই, তাহলে নিশ্চয়ই হোমোজাইগাস। আর হোমোজাইগাস জন্য আমি কি ইউজ করব, তীর চিহ্ন, আবার তীর চিহ্ন ইউজ করব। এবার কি লিখবো, দুটো বি এর মধ্যে যে কোনো একটা বি। তাহলে এই ক্ষেত্রে এবার আমি এখান থেকে শুরু করব, কোন দিক থেকে, এই দিক থেকে শুরু করব। তাহলে প্রথমে আমি পেলাম এ আর তারপরে পেলাম বি। তাহলে কটি গ্যামেট পেলাম, কেবলমাত্র একটা গ্যামেট পেলাম, কেবলমাত্র একটা গ্যামেট পেলাম আমি এখানে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এবার দেখো নেক্সট এটাতে আসো, প্রথমে কি অ্যারেঞ্জমেন্ট আছে, হোমো না হেটারো? স্যার একটা ছোট একটা বড়, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, তাহলে এটা তো হোমো না, একই তো না, আলাদা। আর আলাদা জন্য আমি কি ইউজ করব, দুটো তীর চিহ্ন। তাহলে চলো দুটো তীর চিহ্ন ইউজ করি, এটা একটা তীর চিহ্ন, এটা একটা তীর চিহ্ন। আর দুটো তীর চিহ্ন আমি কি ইউজ করব, একই থাকলে যে কোনো একটা নিয়েছিলাম, দুটো আলাদা আলাদা আছে, তাহলে আমি দুটো আলাদা আলাদা নিব। প্রথমে আমি ক্যাপিটাল এ নিলাম, তারপরে আমি স্মল এ নিলাম, সহজ। আচ্ছা, তারপরে আবার কেস দেখো, হোমো না হেটারো? হেটারো কি করে বুঝলেন স্যার হেটারো? একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে হেটারো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব, আবার দুটো তীর চিহ্ন ইউজ করব। তাহলে আবার এখান থেকে দুটো তীর চিহ্ন ইউজ করব। এবার আমি কি লিখবো, একটা লিখবো ক্যাপিটাল বি, একটা লিখবো স্মল বি। আবার এটার ক্ষেত্রেও সেম, একটাতে লিখবো ক্যাপিটাল বি, একটাতে লিখবো স্মল বি। তাহলে এবার গ্যামেট কীভাবে লিখবো আমি, না গ্যামেট যেভাবে এটা লিখেছিলাম এই দিক থেকে স্টার্ট করবে। তাই প্রথমে আমি লিখবো এ, তারপরে ক্যাপিটাল বি, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটা একটা গ্যামেট হলো। এরপর ক্যাপিটাল এ স্মল বি, এইটা একটা গ্যামেট হলো, এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট এটা ধরবো আমি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি, এটা একটা গ্যামেট। আর স্মল এ স্মল বি, স্মল এ স্মল, এটা একটা গ্যামেট, ঠিক আছে। তাহলে কটি গ্যামেট পেলে, 1 2 3 4, চারখানা গ্যামেট পেলে। কি করে না, যদি দুটো হেটারোজাইগাস হয়, দুটো হেটারোজাইগাস হয়, তাহলে আমি কতগুলো গ্যামেট পেতে পারি, চারখানা গ্যামেট পেতে পারি। নেক্সট দেখো এটা, এটা দিয়েছি একটা হোমো আর একটা হেটারো। হোমোর ক্ষেত্রে আমি কি ইউজ করব, একটা তীর চিহ্ন, তাহলে আমি একটা তীর চিহ্ন ইউজ করব। কি লিখবো, যে কোনো দুটোর মধ্যে একটা, তাহলে একটাই লিখলাম। এরপর আমি কি আছে, একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে কেমন হবে, হেটারো। আর হেটারোর ক্ষেত্রে আমি কি ইউজ করব, দুটো তীর চিহ্ন, তাহলে দুটো তীর চিহ্ন ইউজ করো। একটা লিখবো ক্যাপিটাল বি আর একটাতে লিখবো স্মল বি। চলো কোনাকুনি গুণ করো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এইটা একটা পেলা গ্যামেট। আর ক্যাপিটাল এ স্মল বি, এটা একটা গ্যামেট পেলা। তাহলে মোট কটি গ্যামেট পেলে, 1 2, দুইখানা। যদি একটা হোমো আর একটা হেটারো হয়, তাহলে আমি দুইখানা গ্যামেট পেতে পারি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা বাড়িতে করে তুমি আমাকে টেলিগ্রামে সেন্ড করতে পারো, বা এর অ্যান্সারটা তুমি কমেন্টে লিখতে পারো, যেখান থেকে কটি গ্যামেট পাবো সেটাও এটা বলবা, 1 2 3 4। অপশান আমি লিখে দিচ্ছি, অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। কয়খানে গ্যামেট পাবো বলবো কমেন্টে, ঠিক আছে। এবার এতগুলো করা কি সম্ভব? এবার যদি আমি একটা দিয়ে দিই তোমাদের, যে ধরো এরকম একটা লিখলাম, বললাম যে তুমি এটা বার করে দেখাও আমাকে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই ক্যাপিটাল জি স্মল জি। স্যার এভাবে তাহলে তো বার করলে একটা পুরো বোর্ড লেগে যাবে,
তাহলে এটাকে তুমি শর্টকাটে কীভাবে বলতে পারো, তুমি দেখা মাত্র কি করে বলতে পারো যে এখান থেকে কতগুলো গ্যামেট পাবো আমি। এখানে আমি যেমন বললাম যে একটা হোমো একটা হেটেরো হলে 4খানা গ্যামেট, কিন্তু এত বড় সমীকরণ যদি দিয়ে দেয়, ধরো এতগুলো আমাকে জাইগোট দিয়ে দিল, এ এ বি বি সি সি ডি ডি ই এফ এফ জি জি, এতগুলো দিয়ে দিল, তাহলে আমি একে দেখা মাত্র কি করে আমি বার করতে পারবো যে নাম্বার অফ গ্যামেট কটি হবে। তো তার ক্ষেত্রে আমি ফর্মুলা জানি, আমরা কি জানি ফর্মুলাটা, এর ক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা, যার সাহায্যে যত বড়ই দাও না কেন অ্যারেঞ্জমেন্ট, তুমি খুব কম সময়ে কিন্তু নাম্বার অফ গ্যামেট বার করতে পারবে। এখানে n কি, এখানে n হচ্ছে n কথার অর্থ হচ্ছে হেটারোজাইগাস, n কথার অর্থ হচ্ছে হেটারোজাইগাস। কতগুলো হেটারোজাইগাস রয়েছে এই অ্যারেঞ্জমেন্টে, চলো গোনা যাক। আর গোনার আগে আমি এগুলোর উপরে অ্যাপ্লাই করি, আচ্ছা এইগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এই ক্ষেত্রে কতগুলো হেটারোজাইগাস আছে দেখতে পাচ্ছ, এখানে একটা আর এখানে একটা, তাহলে মোট কটি, দুটি। তাহলে দুটি যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 2 হলে পরে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। আর আমার গ্যামেট কটি হয়েছে 1 2 3 4, 4খানাই তো গ্যামেট। তাহলে এতগুলো অ্যারেঞ্জমেন্ট না করে তুমি জাস্ট দেখে এই ফর্মুলা ইউজ করে তুমি বার করতে পারো। চলো এটার উপর ইউজ করি আমি। এটাতে আমি বার করেছিলাম দুটো গ্যামেট, কি করে করবো এবার, 1 2। আচ্ছা নাম্বার অফ হেটারোজাইগাস কটি আছে, হেটারোজাইগাস কি করে বুঝবো, একটা ছোট একটা বড়, দেখতে পাচ্ছ একটা ছোট একটা বড়, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে এটা আমি হেটারোজাইগাস বলতে পারবো। এন কটি আছে এরকম অ্যারেঞ্জমেন্ট, 1খানা। তাহলে আমি এনের জায়গায় কত বসাবো, 1। তাহলে চলো বসাও, 2 এর মাথায় যদি আমি 1 বসাই তাহলে কত আসে 2, আর কতগুলো বার হয়েছে 2। এবার এটার উপর ইউজ করো, দেখো এখানে বলো নাম্বার অফ হেটারোজাইগাস কটি আছে, হেটারোজাইগাস। আচ্ছা এটা কি হেটারোজাইগাস না, এটা তো হোমোজাইগাস, দুটোই ক্যাপিটালে। আচ্ছা এটা কি হেটারোজাইগাস, ইয়েস এটা হেটারোজাইগাস, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, তাহলে একটা বার হলো। এটাও হ্যাঁ এটাও হেটারোজাইগাস, 2 এটাও হ্যাঁ এটাও হেটারোজাইগাস, ক্যাপিটাল ডি স্মল ডি। 3 এটা ইয়েস এটাও 4, আর এটাও 5। তাহলে কত পেলা, n ইকুয়াল টু কত পেলা 5। তাহলে আমি কি বসাবো, 2 এর মাথায় 5। তাহলে কতবার লিখবো, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। তাহলে কত হয়েছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কতগুলো গ্যামেট পাবে এখান থেকে, 32খানা গ্যামেট পাবে। তোমাকে এত কিছু ইউজ করতেই হবে না, তীর চিহ্ন, জাস্ট ইউজ করো ফর্মুলা 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। তাহলে যদি বলা হয় যে গ্যামেটের সূত্রটা কি বা ফর্মুলা কি, তাহলে গ্যামেটের ক্ষেত্রে তুমি ছোট্ট করে নোট ডাউন করে লিখে নেবে যে গ্যামেট যদি বার করতে হয়, ক্যালকুলেট করতে হয়, তাহলে তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস, ঠিক আছে। পুরো লিখে নাও, আর এটা বাড়ির কাজ থাকলো, বাড়িতে করবে। এরপর আমরা জানবো জিনোটাইপ কি করে লিস্ট বার করতে হয় আর ফিনোটাইপ। ওকে চলে এবার আবার বার করি যে কারোর যদি জিনোটাইপ নির্ণয় করতে হয় তাহলে সেভাবে কেউ নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই জানো মনোহাইব্রিড বা ডাইহাইব্রিড। মনোহাইব্রিড মানে হচ্ছে কেবলমাত্র আমি একটি চরিত্রকে নিয়ে ক্রস করব, একটা চরিত্রের ক্রস করব, তাহলে সেটা হচ্ছে মনোহাইব্রিড। ডাইহাইব্রিড যদি দুটো আমি চরিত্রকে ক্রস করাই তাহলে ডাইহাইব্রিড, আর যদি 3টে চরিত্রকে ক্রস করাই তাহলে সেটাকে ট্রাইহাইব্রিড বলি আমরা। তাহলে কোনো কিছু ক্রসের ফলে কতগুলো জিনোটাইপ হতে পারে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা লিস্ট বার করব। প্রথমে আমরা ওই বর্ড প্রসেস জানবো, যেভাবে আমরা চেকার বোর্ডের সাহায্যে করি। তো চলো ধরো মনোহাইব্রিড ক্রস আমি বললাম, মনোহাইব্রিড ক্রস এক সংকর, ঠিক আছে। তাহলে এক সংকরের ক্ষেত্রে কেবলমাত্র আমি একটা চরিত্র নেব। ধরো একটা চরিত্র নিলাম, সেটা হচ্ছে টল আর ডর্ফ বা শর্ট, দুটো বৈশিষ্ট্য নিলাম। এটা একটাই চরিত্র, সেটা হচ্ছে হাইটের চরিত্র। টলকে আমরা জিনোটাইপ জানি ক্যাপিটাল টি, আর একে জানি আমরা স্মল টি। এর ক্ষেত্রে
ক্যাপিটাল টি স্মল টি। এর ক্ষেত্রে যদি ক্রস করায় তাহলে আমাকে বলো প্রথম জেনারেশন, প্রথম অপত্য বংশে কি ধরনের বাচ্চা হবে, লম্বা হবে না বেটে হবে? এটা ধরো আমি মেল বললাম, এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। ধরো বাবা হচ্ছে শর্ট আর মা হচ্ছে লম্বা, তাহলে তার প্রথম যে সন্তানগুলো হবে, সেগুলি লম্বা হবে না বেটে হবে, সেটা আমি কি করে বার করব? না এখান থেকে এটা ছিল বিশুদ্ধ লম্বা আর এটা বিশুদ্ধ বেটে, তাহলে এরকম যদি একই থাকে তাহলে এটাকে বলবো হোমোজাইগাস। আর এখান থেকে কটি গ্যামেট রিলিজ হতে পারে? একখানা, সেটা হচ্ছে ক্যাপিটাল টি। আর এখান থেকেও একখানা আসতে পারে, সেটা হচ্ছে স্মল টি। তাহলে আমি F1 জেনারেশন কেমন পাবো? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। আর আমরা জানি যে টলের ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, অর্থাৎ যদি ক্যাপিটাল টি থাকে তাহলে অলওয়েজ কেমন হবে? লম্বা হবে। অর্থাৎ প্রথম জেনারেশন বা প্রথম অপত্য জেনারেশনের ক্ষেত্রে আমি কেমন বাচ্চা পাবো? সেটা হচ্ছে টল। কিন্তু এটা কেমন টল? এটা কি বিশুদ্ধ? এটা বিশুদ্ধ না, এটা সংকর লম্বা। সংকর লম্বা কেন? কারণ দেখো স্মল টিও রয়েছে, এটাগুলো বিশুদ্ধ লম্বা, কারণ দুটোই ক্যাপিটাল টি। এটা হোমোজাইগাস, এটা হেটারোজাইগাস কন্ডিশন, তাহলে এটাকে বলবো সংকর লম্বা। অর্থাৎ এর সঙ্গে যদি অন্য কারোর বিয়ে হয় তাহলে তার সবগুলো ছেলে লম্বা হতে পারে, বেটে হতে পারে, আবার কি হতে পারে না বেটে এবং লম্বার মাঝামাঝি, অর্থাৎ বলতে পারো হাইব্রিড হতে পারে। কি করে? F1 এর পর যদি আমি ক্রস করাই সেম অনুপাতের সঙ্গে, ধরো এটার সঙ্গে আমি ক্রস করালাম ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে বলো এখান থেকে আমি কটি গ্যামেট পাবো? এখান থেকে একটা পাবো ক্যাপিটাল টি আর একটা পাবো আমি স্মল টি, তাই তো? এটাও হেটারোজাইগাস, তাহলে এখান থেকেও আমি পাবো একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। চলো এবার ক্রস করানো যাক। ক্রস যদি করাই আমি, তাহলে কি করাবো ক্রস? এটার সঙ্গে কার ক্রস হবে একবার? এটার ক্যাপিটাল টি, এটার সঙ্গে একবার এটার ক্যাপিটাল টি স্মল টি, এবার এটার সঙ্গে এটা স্মল টি ক্যাপিটাল টি, আর এটার সঙ্গে একবার স্মল টি, তাহলে স্মল টি। তাহলে এই ক্ষেত্রে আমি কটি পেলাম? চারখানা পেলাম, চারখানা। কি কি? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি। এবং একটু আগে আমি বললাম যদি ক্যাপিটাল টি প্রেজেন্ট থাকে তাহলে সেটা অলওয়েজ টল শো করে। তাহলে এই ক্ষেত্রে এটা কেমন? এটা টল। এটা কেমন? টল। এটা কেমন? টল। আর এটা কেমন? ডোয়ার্ফ। তাহলে এই ক্ষেত্রে আমি জিনোটাইপ কি পাবো? না এই ক্ষেত্রে আমি জিনোটাইপ পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি। এটা হলো তার জিনোটাইপ মানে জিনোটাইপ। আর এখান থেকে আমি কটি ফিনোটাইপ পাবো? না ফিনোটাইপ পাবো একটা হচ্ছে লম্বা, আর আমি পাবো কি? বেটে বা শর্ট বা ডোয়ার্ফ। অর্থাৎ বলতে পারো যে এখানে আমি ফিনোটাইপ কটি পাবো? অনলি দুটো। জিনোটাইপ কটি পাবো? তিনটে। এবং তার অনুপাত তোমরা নিশ্চয় জানো, জিনোটাইপের ক্ষেত্রে অনুপাত হয় 1:2:1, আর ফিনোটাইপের ক্ষেত্রে অনুপাত হয় 3:1, তাই তো? 3:1। এবার একই রকমভাবে যদি আমি ডাইহাইব্রিড ক্রস করি তাহলে সেই ক্ষেত্রে আমি পাই, ডাইহাইব্রিডের ক্ষেত্রে যদি আমি বলি, ডাইহাইব্রিডের ক্ষেত্রে আমি জিনোটাইপ ফিনোটাইপ কটি পাই? ডাইহাইব্রিডের ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ কটি পাবো বলো? জিনোটাইপ এবং ফিনোটাইপ। ডাইহাইব্রিড মানে দুটো ক্যারেক্টার, তাহলে সেই ক্ষেত্রে আমি ধরো এটাকে নিলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল আর ক্রস স্মল টি স্মলার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি প্রথম যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মলার। আর এই ক্ষেত্রে যেটা জিনোটাইপ পাবো আমি জিনোটাইপ সেটা পাবো কটি? জিনোটাইপ পাবো 12, 24, 12, 12, 1, 12, 24, 12, 12, 1, অর্থাৎ 1:2:2:1:1:2:1:1:2:1 এতগুলো জিনোটাইপ পাবো। অর্থাৎ কটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 খানা। কয়খানা? 9 খানা জিনোটাইপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কখানা পেলাম আমি জিনোটাইপ?
নটি পেলাম আমি জিনোটাইপ। আর ফিনোটাইপ কটি পাবো? ফিনোটাইপ কটি পাবো বলো? ফিনোটাইপ হচ্ছে 9:3:3:1, অর্থাৎ আমি কটি পাবো সংখ্যায়? 4খানা পাবো ফিনোটাইপ এবং 9খানা পাবো জিনোটাইপ। এই ক্ষেত্রে আমি জিনোটাইপ কটি পেয়েছিলাম? 3খানা, আর ফিনোটাইপ কটি পেয়েছিলাম? 2খানা, তাই তো? 3খানা আর 2খানা। এবার আমাকে যদি এটা বার করতে হয় তাহলে আমি কি ইউজ করব? বক্স ইউজ করব, তাই তো? বক্স ইউজ করব, অর্থাৎ পানির স্কোয়ার চেক করব, আমি বক্স চেক করে জানবো যে কয়টি হচ্ছে। তুমি বক্স ইউজ না করেও করতে পারো। এবার আমি যদি বলি, একটা ধরো ক্রস দিয়ে দিলাম, যে তুমি এটা ক্রস বলে আমাকে দেখাও যে এটার ক্ষেত্রে কতগুলো জিনোটাইপ এবং ফিনোটাইপ তৈরি হবে। তুমি দেখা মাত্র বলে দেবে এটা হচ্ছে মনোহাইব্রিড। কেন মনোহাইব্রিড? কারণ এটা একটাই তো ক্রস, এটাতে একটাই চরিত্র। তাহলে এই ক্ষেত্রে আমি ফিনোটাইপ কটি পাবো? 2খানা। জিনোটাইপ কটি পাবো? 3খানা। কিন্তু কি করে তুমি এতগুলো ক্রস না করেও শর্টভাবে বার করতে পারো কোনো একটা জীবের ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ? তো জিনোটাইপ বা ফিনোটাইপ রিলিজ বার করার জন্য, ক্যালকুলেট করার জন্য এটারও একটা ফর্মুলা রয়েছে। সেটা হচ্ছে জিনোটাইপের ক্ষেত্রে যদি আমি বলি, জিনোটাইপের যদি আমি বলি ফর্মুলা বার করতে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে 3n। আর ফিনোটাইপের ক্ষেত্রে কি? ফিনোটাইপের ক্ষেত্রে সূত্র হচ্ছে 2n। n মানে কি হচ্ছে? নাম্বার অফ হেটারোজাইগাস, n ফর হেটারোজাইগাস। চলো চেক করা যাক। আচ্ছা, এখানে নাম্বার অফ হেটারোজাইগাস কটি বলো? 1খানা। তাহলে আমি সূত্র ইউজ করব 2n। 2n, তা 2n মানে কত? 2। তাহলে ফিনোটাইপ কত পেয়েছিলাম আমি? 2। কি লম্বা আর বেঁটে, তাহলে ঠিক হলো। আচ্ছা চলো, এটা আমি শেষ করলাম না, এটার বার করে দেখাও আমাকে ফিনোটাইপ এটার। আচ্ছা এটা বলো, নাম্বার অফ হেটারোজাইগাস কটি? একটি, দুটি। তাহলে দুটি যদি হয় তাহলে আমি করবো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 2, 2 × 2 = 4। তাহলে নাম্বার অফ ফিনোটাইপ কটি পেয়েছিলাম আমি? 4। তাহলে আমি তো ইজিলি ইউজ বার করতে পারি। তাহলে তো মজা আ যায়গা না? চলো আরো মজা শুরু করি। এটা যদি বুঝতে পারো একটা লাইক অবশ্যই দিবে, অবশ্যই লাইক করো, আর একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও আমাদের সেন্টারে, তো অবশ্যই তোমরা আমাদের তোমার কমেন্ট সেকশানে জানাতে পারো, টেলিগ্রামে জানাতে পারো অ্যাডমিশনের পুরো অ্যাড্রেসটা। আর অ্যাডমিশন চলছে। নিউ যারা JEE মেনের জন্য অ্যাডমিশন নিতে চাও তারাও আমাদের অফলাইন সেন্টারে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পুরো হোস্টেল ফ্রি রয়েছে, 24 আওয়ার্স আমাদের টিচার তোমাদের হেল্প করার জন্য রয়েছে, ঠিক আছে। আর যদি বলা হয় আমাদের যে নিট সেকশন, সেটাও আমাদের 5 তারিখের পর নতুন করে অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। এখন জেনপাস এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে, জেনপাসের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। এছাড়া মাধ্যমিক রেজাল্ট কালকে, মাধ্যমিক রেজাল্ট অর্থাৎ 2 তারিখ মাধ্যমিক রেজাল্ট, তো তারপরে কিন্তু আমাদের 11th-এর অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো দেরি না করে তোমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারো। এই কোয়ালিটি মানে তোমাদের টিচার রয়েছে, 24 আওয়ার টিচার গাইডলাইন্স রয়েছে, এটা বলতে পারবো। এবং এখান থেকে অনেক জায়গায় তোমাদের ইন্টারভিউ রয়েছে না একটা, সেখানে জানতে পারো। মানে অনেক জায়গা পাঠিয়েছি, একটা র্যাঙ্কারও প্রডিউস করেছি আমরা, ঠিক আছে। তো ওই দিক থেকে কোনো অসুবিধা হবে না। তোমরা যদি আসতে চাও তো অলওয়েজ ওয়েলকাম, তোমরা এখানে এসে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। আর যদি বিশদ সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের তো নম্বর রয়েছে বা টেলিগ্রাম, সেখানে তোমরা কিন্তু আমাদের জানাতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা শর্ট ফর্মে একটা দিয়ে দিই তোমাদের হোমওয়ার্কের জন্য, দেন আমি দেখবো যে কতগুলো আমাকে কমেন্ট করে জানাচ্ছ, কত করে জানাচ্ছ। আচ্ছা, আর একটা করা যেতে পারতো, যে অনেকে বলবা স্যার এটা বক্স তৈরি করে তো আমি জিনোটাইপ ফিনোটাইপ বার করতে পারতাম। হ্যাঁ, বক্স তৈরি করেও তুমি জিনোটাইপ ফিনোটাইপ বার করতে পারতে, কিন্তু বক্স তৈরি করে তুমি নিট লেভেল বা আইজার বা যে কোনো যদি বড় লেভেলের কথা বলো, তাহলে নিট লেভেলে গিয়ে তুমি কি ওই সময় ওই বড় ছক কাগজ করবে? তো ট্রাই হাইব্রিড দিয়ে দিলাম, 64খানা ঘর করতে হবে। ওই 64 করা ঘরের মধ্যে কত পার্সেন্ট কোনটা হবে তুমি বার করতে শুরু করো, তাহলে দেখবা অর্ধেক পরীক্ষা হয়ে গেছে, টাটা বাই বাই, বাড়ি চলে আসবে তুমি। তো
তো সেই ক্ষেত্রে তোমাকে ইজি ট্রিক ইউজ করতে হবে। কি করে তুমি খুব সহজে বার করতে পারো সেটা তোমাকে আমি দেখালাম, বাড়িতে কিছু ট্রাই করতে দিচ্ছি, সেখানে চেক করে বলো যে নাম্বার অফ জিনোটাইপ ফিনোটাইপ কটি হতে পারে। ঠিক আছে, চলো এটা আমাকে বলে দেখাবা, যে আমাকে প্রথমে গ্যামেট বার করে দেখাবা। ঠিক আছে, কিছু হোমওয়ার্ক দিচ্ছি বাড়ির, যে নাম্বার অফ গ্যামেট বার করে দেখাবো আমাকে এখানে, নাম্বার অফ গ্যামেট বার করে দেখাবো। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর একটা দেব খুব সহজ, এটা একটা। ঠিক আছে, টোটাল 5টা গ্যামেট বার করবা। ঠিক আছে, আচ্ছা এরপর জিনোটাইপ আর ফিনোটাইপ বার করে দেখাবো আমাকে। জিনোটাইপ, আচ্ছা জিনোটাইপ ফিনোটাইপ না, আরটা তোমাকে দিচ্ছি আমি, সেটা হচ্ছে পানেট স্কোয়ারে কতগুলো বক্স তৈরি করতে হবে, পানেট স্কোয়ারে কতগুলো বক্স করতে হবে। আচ্ছা এটা বলে দিচ্ছি আমি কি করে বক্স রিডিউস বার করবে। ধরো তোমার F1-এ এটা বার হলো, F1-এ এটা বার হয়েছে, তাহলে তুমি F2-তে গিয়ে কতগুলো ঘর করবে, F2-তে গিয়ে কতগুলো ঘর করবে, 2খানা, 1খানা, 3খানা, 5খানা, কতখানা ঘর করবে, তুমি কি করে বুঝবে, যে আমি এখানে কতগুলো ঘর করব। আর এটা কনফিউজ অনেকেরই রয়েছে, তুমি বিশ্বাস করো অনেকেরই এটা রয়েছে যে কিভাবে আমি কতগুলো ঘর করব সেটাই জানে না। তো কিভাবে তুমি ঘর করবে, এখানে 4খানা ঘর করবে, 8খানা ঘর করবে, 12খানা, 16খানা, কতগুলো ঘর করতে হবে সেটা বার করার জন্য তোমাকে দেখতে হবে প্রথম বংশের গ্যামেট। প্রথম বংশে কে কে আছে, প্রথম বংশে যদি এটা থাকে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে বলো নাম্বার অফ হেটেরোজাইগাস কটি আছে, স্যার একটি নাম্বার অফ হেটেরোজাইগাস আছে। তাহলে যদি একটি হয় সঙ্গে সঙ্গে ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা হচ্ছে 4 টু দি পাওয়ার n, 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 n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস। কটি হেটেরোজাইগাস আছে, একখানা, 4-এর মাথায় 1, 4-এর মাথায় 1, 4-এর মাথায় 1, কত 4, তাহলে কেবল মতন কটি ঘর করবো এখানে, বলো কটি ঘর করব, 4খানা ঘর করব, ইজিলি চুটকিতে হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা খুব সহজ ছিল। আর একটা বলেন তো স্যার দেখি, কঠিন। আচ্ছা ঠিক আছে, চলো এটা বলো, এটা বলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল আর, নাম্বার অফ হেটেরোজাইগাস পাবো, নাম্বার অফ হেটেরোজাইগাস কটি, দুটি, নাম্বার অফ হেটেরোজাইগাস দুটি, তাহলে সেই ক্ষেত্রে আমি ইউজ করবো কি 4 টু দি পাওয়ার n সূত্র, n হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস, তাহলে 4 টু দি পাওয়ার 2, 16, কটি বক্স করব আমি, 16খানা ঘর করব, এদিকে 4খানা, এদিকে 4খানা, কমপ্লিট, ইজি। যদি ইজি হয় একটা লাইক অবশ্যই করো। ঠিক আছে, কমেন্ট জানাবে যে কেমন লাগলো। কিছু কাজ দিচ্ছি বাড়িতে, বক্সের জন্য বার করতে দিচ্ছি, কিছু জিনোটাইপ এবং কিছু ফিনোটাইপ। ওকে দেখো, ফার্স্ট আমি প্রথমে পানেট বক্স বা পানেট স্কোয়ার যেটা বলো তোমরা, তা আমি বক্স লিখছি শর্টকাটে, নাম্বার অফ বক্স রিলিজ বার করবে। এটার ক্ষেত্রে দুটো দিচ্ছে, আমি বেশি দিচ্ছি না, বাড়ির কাজ, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা একটা বার করবে। আর এটা বার করবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, আর এটা বার করবে যে জিনোটাইপ এবং ফিনোটাইপের, আচ্ছা জিনোটাইপের এবং ফিনোটাইপের সংখ্যা, ফিনোটাইপের নাম্বার। ঠিক আছে, এটা অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এটাতে পারবা আশা করি, জিনোটাইপ ফিনোটাইপ বার করে করবা আলাদা করে। চলো এটাও করবে, এটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর ক্রস ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল স্মল আর, এটা বার করবে। 3 নম্বর ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ওয়াই ক্রস ক্যাপিটাল টি
স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা বার করবে, তিনখানা বার করবে, ঠিক আছে, বেশি কাজ দিলাম না। গ্যামেট বার করতে অনেক দিয়েছি, গ্যামেটটা বার করবে, দেন টেলিগ্রামে আমাকে সেন্ড করবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। জিনোটাইপ গ্যামেট সূত্র করার সূত্র হচ্ছে 2n, বক্স 4n, জিনোটাইপ 3n, ফিনোটাইপ 2n। এর থেকে আর কত ইউজই বলবো, তোমরা প্র্যাকটিস করো, আশা করি আটকাবে না, সবগুলো তোমরা ক্লিয়ারলি করতে পারবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো বা অসুবিধা হয় কমেন্টে জানাবে যে স্যার এটা বুঝতে পারলাম না, বা এর অ্যান্সারগুলো তোমাকে সরাসরি তুমি টেলিগ্রামে আমাকে সেন্ড করতে পারো বা কমেন্ট সেকশানে লিখতে পারো, ঠিক আছে। আগে এটা দিয়েছিলাম একটা হোমওয়ার্ক, আর এটা থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার যেন তোমরা এনার্জি নিয়ে পড়াশোনা করো এবং একটা টার্গেট নিয়ে পড়াশোনা করো যে এটা নিয়েই আমি ভাবছি, ঠিক আছে। তো সেই স্বপ্নকে নিয়ে তোমরা অগ্রসর হলে কী হয় না না কাজ করাটা আরও সুবিধা হয়। স্মার্ট ওয়েতে পড়াশোনা করো, ঠিক আছে। এখন থেকেই কাজে লাগিয়ে দাও, টাইম চলে এসছে। তোমাদের যারা ডপার্স রয়েছো বা যারা নিট দেবে ভাবছো পরের বছর, তাদের জন্য বলছি এখন থেকে রুটিন ওয়াইজ পড়াশোনা করো, ঠিক আছে। এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকেও বলছি যে সেই সময়ে গিয়ে, সেই শেষ সময়ে মুহূর্তে গিয়ে তখন তোমরা সাজেশনের জন্য লাফিয়ে বেড়াবে। এখন থেকে তোমরা প্রপার ওয়েতে নোট তৈরি করে পড়ো প্রত্যেকটা সাবজেক্ট, সেটা হোক তোমার 4th সাবজেক্ট, বাট সেটাকেও তুমি ততটাই সময় দাও যতটা ফিজিক্সকে দিচ্ছ বা কেমিস্ট্রি দিচ্ছ, ঠিক আছে। প্রত্যেকটাকে ইকুয়ালি টাইম দিবে, আর যেটা বুঝতে পারছো না সেটাকে বেশি টাইম দেবে, বেশি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, আর আশা করি নেক্সট একটা কনসেপ্ট নিয়ে আসবো তোমাদের, আর প্রত্যেক ভিডিওতে একটা করে কনসেপ্ট অবশ্যই থাকবে। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে রেসপিরেশন সম্পর্কে, এটা দিলাম জিনোটাইপ ফিনোটাইপ। এরপরে ভিডিওতে আমি আশা করি টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং রেসিপ্রোকাল, এই প্রত্যেকটা সম্পর্কে আমি ডিসকাস করবো, ঠিক আছে। তো আজকের জন্য এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না। টাটা।